বিএনপির কিছু লোকজন আছেন, তাদের খুব মনে হয় আমার নিয়ে মনে হয় খুব কষ্ট। শামা ওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে। শামা ওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। বিএনপিকে বলে রাখলাম, আপনারাও সাবধান থাকবেন। আজকে ইলিয়াস আলী যুক্তরাজ্য বসে আমাদের নেত্রী প্রাণপ্রিয় নেত্রী দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা শামাওয়াত ওবায়েদ ইসলাম রিঙ্কুর বিরুদ্ধে যে অপপ্রচার মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছে। হলুদ সাংবাদিক ইলিয়াস কর্তৃপক্ষ দালালি করে টাকা খেয়ে যে শামা ওবায়েদের নামে ভুয়া তথ্য মিথ্যা অভিযোগ করেছে, অবিলম্বে প্রত্যাহার করো, তাহলে তোমার গায়ের চামড়া দিয়ে এই দেশের মানুষ জুটুকি বাজাবে। আমি যদি নাকি কোনো কথা বলি, ওই কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না। অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন। 6 মাস হয় নাই ভাই, এখনো 6 মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা ছাড়া কেউ ছিল না। আবার পরের 6 মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা, ইউ নেভার নো। বাংলা ভাষায় একটা শব্দ আছে, শব্দটার নাম হচ্ছে নেমোখারাম। আমার কাছে আজকে কেন জানি মনে হয় এই শব্দটা বিএনপির জন্য খুবই ভালোভাবে প্রযোজ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটি ভিডিও দেখলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি ভিডিও দেখে খুবই খারাপ লাগলো। যে সেখানে দেখতে পারলাম যে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে বিএনপির কিছু নেতাকর্মী ঝাড়ু মিছিল করেছে। আসলেই এরা কি বিএনপিরই নেতাকর্মী? আমার তো সন্দেহ হচ্ছে। আর যদি বিএনপির নেতাকর্মী হয় তাহলে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীর, সম্প্রতি সাংবাদিক ইলিয়াস তার একটি প্রতিবেদনের মধ্যে, তার একটি ভিডিওর মধ্যে তিনি বলেছিলেন যে শামা ওবায়েদ সে ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছে এবং বিএনপির মধ্যে অনেক ভারতীয় গোয়েন্দা সংস্থার ব্যক্তি ঢুকে গেছে, অনেক ব্যক্তি আছে যারা রয়ের এজেন্ট হয়ে কাজ করছে। এই বিষয়টি নিয়ে একটু খেয়াল রাখতে হবে তারেক রহমানের। এমন বক্তব্যের প্রেক্ষিতেই সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বিএনপির কিছু নেতাকর্মী, অতি উৎসাহী কিছু নেতাকর্মী ঝাড়ু মিছিল করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই বিষয়টির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সেই ভিডিওগুলো দেখব, তারপরে কথা বলবো। এবং সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে এই যে বিএনপি ঝাড়ু মিছিল করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই 3 মাস আগেও আপনাদের বিরুদ্ধে কথা বলার কোনো মানুষ ছিল না। যদি কথাই বলতে হয় তাহলে সাংবাদিক ইলিয়াসই বলেছে আপনাদের পক্ষে দাঁড়িয়ে কথা। আর সেই মানুষটির বিরুদ্ধে কিভাবে আপনারা ঝাড়ু মিছিল করেন? পালন করেছেন শামা ওবায়েদের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর কথিত সাংবাদিক, অর্থের বিনিময়ে যিনি কাজ করেন ইলিয়াস আলী, আপনার নামটা পরিচিত। তিনি অর্থের বিনিময়ে ওই যুক্তরাজ্যে বসে যে মিথ্যা প্রচারণা করেছে, জাতীয়তাবাদের গতরে আগুন ধরে গেছে। আজকে ইলিয়াস আলী যুক্তরাজ্য বসে আমাদের নেত্রী প্রাণপ্রিয় নেত্রী দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা শামাওয়াত ওবায়েদ ইসলাম রিঙ্কুর বিরুদ্ধে যে অপপ্রচার মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করেছে, এই দক্ষিণবঙ্গের পক্ষ থেকে, নগরকান্দা শান্তা থানার পক্ষ থেকে, আমি যুব দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তুমি হয়তো জানো না, এই দক্ষিণবঙ্গের বিএনপির গার্জিয়ান বলতে আমরা একমাত্র শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুকে পরিষ্কার বলতে চাই, হলুদ সাংবাদিক ইলিয়াস আলী কর্তৃপক্ষ দালালি করে টাকা খেয়ে যে শামা ওবায়েদের নামে ভুয়া তথ্য মিথ্যা অভিযোগ করেছেন, অবিলম্বে প্রত্যাহার করো, তাহলে তোমার গায়ের চামড়া দিয়ে এই দেশের মানুষ জুটুকি বাজাবে। তুমি হয়তো জানো না শামা ওবায়েদকে, শামা ওবায়েদ সাবেক প্রেসিডেন্টকে, মুবাইদুর রহমানের মেয়ে, বাংলাদেশের এরকম একটা অগ্নিকন্যা আর দ্বিতীয়টা নাই। বাংলা ভাষায় একটা শব্দ আছে, শব্দটার নাম হচ্ছে নেমোখারাম। আমার কাছে আজকে কেন জানি মনে হয় এই শব্দটা বিএনপির জন্য
খুবই ভালোভাবে প্রযোজ্য। আপনারা যারা বিএনপির নেতা কর্মী সমর্থক আছেন, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমরা আপনাদের ভালোর জন্যই কথা বলি, যদিও আপনারা হয়তো অবুঝ, আপনারা বোঝার চেষ্টা করেন না, এই জন্য আমাদেরকে অ্যাটাক করেন, এই জন্যে আমাদেরকে মানে পেশা নিয়েও তুচ্ছ-তাচ্ছিল্য করেন, গালাগালি তো আছেই। তো বিষয়টা হলো যে এই তো অ্যাবাউট 5 মাস আগে, 5 মাস আগে, বেশি দিন না, 5 মাস আগেও আপনাদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না। 5 মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম। ইলিয়াস, কনক, পিনাকি, আমি, মাসুম, আরো অনেকের নাম বলা যায়। 5 মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম, আর আজকে আমরা আওয়ামী লীগের দোসর হয়ে গেলাম। এমনও তো হতে পারে এত তাড়াতাড়ি আপনারা মানে মুক্তি পেয়ে গেছেন, এত তাড়াতাড়ি আপনারা মানে আমাদেরকে শত্রু জ্ঞান করা শুরু করেছেন। এমনও তো হতে পারে অ্যাবাউট 3 মাস পরে আবার আপনাদের পক্ষেই হয়তো আমরা কথা বলবো, তখন হয়তো আবার আমাদেরকে হিরো বানাবেন। এই রাজনীতি থেকে আপনাদেরকে বেরিয়ে আসা দরকার। আমার এখনো মনে পড়ে ইলিয়াস ভাই তো কথা বলা শুরু করেছেন অ্যাবাউট 2018 সালের শেষের দিকে কিংবা 2019 সালে। আমি কথা বলা শুরু করেছি আপনার সম্ভবত 2013 কিংবা 2012 সাল থেকে হবে। তখন আমি ফেসবুকে কথা বলতাম। আমি ইউটিউবে আসলাম 2017 সালের মাঝামাঝি। তো তখন তো আমরা হাতে গোনা কয়েকজন কথা বলতাম, আমি, ইলিয়াস, মাসুম ভাই। সৌদি আরবের সিরাজুল ইসলাম ভাই, উনি হয়তো আপনাদের চোখে অখ্যাত, কেউ চিনে না, সিলেটি মানুষ, অত সাজিয়ে গুছিয়ে বাংলা বলতে পারেন না, কিন্তু কথা বলতেন। তো আরেকজন ছিলেন শাহেদ আলম, উনি তো নিজেকে সাংবাদিক মনে করেন, অ্যাক্টিভিস্ট মনে করেন না। তো উনি হলেন এমন একজন মানুষ যে উনারও একটা আদর্শ আছে, বাম আদর্শ। উনি বাম ঘরানার সাংবাদিক। উনার আদর্শ হচ্ছে মানে জামাত ফোবিয়া, এটা হলো উনার মূল আদর্শ। জামাত ফোবিয়া হচ্ছে উনার মূল আদর্শ, এবং ওটা নিয়ে উনি লেখালেখি বেশি করেন। তো উনার নামটা না নিলে আবার উনি মাইন্ডও করতে পারেন, আপনারা আবার তার ফলোয়ার যারা আছেন তারাও মনে কষ্ট নিতে পারেন যে নাইব ভাই, শাহেদ ভাই তো অনেকদিন ধরে কথা বলেন। যাই হোক, তো যে কথা বলছিলাম যে সেই 2012, 13, 14, 15, 16, 17, 18, 19 এই সময় এই আমরা 2-3 জন ছাড়া বিএনপি জামাতের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, কেউ না, নট এ সিঙ্গেল পার্সন। আল্লাহর হয়তো কোনো একটা নিয়ামত ছিল এই কোভিড-19, এইটা আমি আল্লাহর নিয়ামত বলবো। এই কারণে বলবো যে এই নিয়ামতটা আসার পরে জামাত বিএনপির পক্ষে কথা বলার মতো অনেকেই এসে গেলেন। কেন এসে গেলেন? কাজ কাম নাই, ঘরের মধ্যে বসে থাকে, কি করবে? একটু ইউটিউবিং করি, একটু ফেসবুকিং করি। মানে আমি 2020 সালের কথা বলছি। 2020 সালে জামাত বিএনপির পক্ষে কথা বলার মতো অনেক যোগ্য লোক দাঁড়িয়ে গেল, আমাদের থেকেও যোগ্য লোক দাঁড়িয়ে গেলেন। খুব ভালো লাগার বিষয়। তো যে কথা বলছিলাম, 2020 সালের আগে আমরা এই হাতে গোনা কয়েকজন ছাড়া বিএনপি জামাতের পক্ষে কথা বলার মতো একজন মানুষই ছিল না। তখন আমরা আপনাদের কাছে হিরো ছিলাম। ইভেন 6 মাস আগেও আমরা আপনাদের কাছে হিরো ছিলাম। আজকে সাংবাদিক ইলিয়াস হোসাইন, তিনি একজন দেশপ্রেমিক সাংবাদিক। কথা হলো তিনি একজন মানুষ, মানুষের ভুল হবেই। আমি এই যে ধরেন অ্যাবাউট 6 মিনিট কথা বলেছি, বেশি তো কথা বলি নাই, 6 মিনিট কথা বলেছি। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা যদি আমার এই 6 মিনিট নিয়ে একটু অ্যানালাইসিস করেন, এই 6 মিনিটের বক্তব্য নিয়ে একটু অ্যানালাইসিস করেন, আমি নিশ্চিত আপনারা আমার ভুল বের করতে পারবেন। কেন? আমি মানুষ, আমার ভুল থাকবেই, মানুষের ভুল থাকবেই। কোনো মানুষ যদি বলে যে আমি ভুলের ঊর্ধ্বে, তাহলে সে মানুষ না, সে ফেরেশতা অথবা নবী। মানুষের ভুল থাকবেই, ভুল হবেই, এটা আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। তো ইলিয়াস একজন মানুষ, হতে পারেন একজন সাহসী সাংবাদিক, হতে পারেন একজন দেশপ্রেমিক, কিন্তু তিনি তো মানুষ।
তো মানুষেরই তো ভুল হয়, তো ওনারও ভুল থাকতে পারে। সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির একজন নেত্রী এবং জামায়াতের একজন নেতা। বিএনপির নেত্রী, উনি খুব বড় নেত্রী না, কিন্তু জামায়াতের যে নেতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন তিনি কিন্তু অনেক বড় মাপের নেতা, মানে ভাবি জামায়াতের আমির। জামায়াতের নায়েবে আমির মানে আমিরের প্রতিনিধি, এবং নায়েবে আমিররাই ভবিষ্যতে আমির হয়, অথবা আমিরের অনুপস্থিতিতে নায়েবে আমিরই আমিরের দায়িত্ব পালন করেন। তাহলে বুঝতে পারছেন যে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের কত বড় নেতা। সেই নেতার বিরুদ্ধে তিনি একটি অভিযোগ নিয়ে এসেছেন। অনুরূপভাবে বিএনপির ওই নেত্রী শামা উবায়েদ, শামা উবায়েদের বিরুদ্ধে তো শুধু অভিযোগ ইলিয়াস করে নাই, শামা উবায়েদের বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ আছে, আমি নিজেও কথা বলেছি। শামা উবায়েদের বিরুদ্ধে অভিযোগ আছে এম রহমান মাসুম। আমাকে না জামাত বানিয়ে দেন, কোনো সমস্যা নেই, এম রহমান মাসুম তো আর জামাত না। ইলিয়াসও পুরো বিএনপি, মাসুমও পুরো বিএনপি। ইলিয়াস নিজে বলেছেন তার ভিডিওতে যে সুষ্ঠু নির্বাচন হলে আমি আমার ভোটটা বিএনপিকেই দেব, এটা ইলিয়াস অন রেকর্ড বলেছেন। তো ইলিয়াস তো আপনাদের লোক, তারপর আপনি মিডিলে রাখেন, মিডিলে রেখে আপনি অ্যানালাইসিস করেন। এটা দিবালোকের মতো পরিষ্কার, যখন জামাত বিএনপির নির্যাতনের বিরুদ্ধে কথা বলার মতো ইলিয়াস, নায়েব মাসুম ছাড়া আর কেউ ছিল না, তখন আমরা আপনাদের কাছে হিরো ছিলাম। আজকে এই শামা উবায়েদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে ইলিয়াস ভাই। কি অভিযোগ? শামা উবায়েদ একজন গুপ্তচর, আওয়ামী লীগের গুপ্তচর। শামা উবায়েদ বিএনপির সকল তথ্য স্বৈরাচার হাসিনার কাছে পাচার করেন, কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে। এটা হলো শামা উবায়েদের বিরুদ্ধে ইলিয়াস ভাইয়ের অভিযোগ। আর জামায়াতের একজন শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ হচ্ছে তিনি রয়ের এজেন্ট, ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেইনটেইন করে চলেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের একজন দোসর, তেলবাজ, চামচা, আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সাংবাদিক নাইমুল ইসলাম খান, তিনি 5ই আগস্টের পরে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বাসায় ছিলেন এবং তিনি তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। এখন আপনি দেখেন, শামা উবায়েদের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ আর জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে অভিযোগ, এই দুই অভিযোগকে আপনি কম্পেয়ার করেন এবং দুইজন রাজনৈতিক নেতাকে কম্পেয়ার করেন। শামা উবায়েদের তুলনায় সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের অনেক বড় নেতা, শামা উবায়েদ অনেক ছোট নেত্রী। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ইলিয়াসের করা অভিযোগ আর শামা উবায়েদের বিরুদ্ধে করা অভিযোগ, দুইটা অভিযোগ আপনি কম্পেয়ার করেন। অনেক গুরুতর অভিযোগ কিন্তু সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে, সেই তুলনায় শামা উবায়েদের বিরুদ্ধে করা অভিযোগ কিন্তু অত বড় অভিযোগ না। অথচ আপনি দেখেন দুই দলই প্রতিক্রিয়া জানিয়েছে ইলিয়াসের বিরুদ্ধে। প্রথমত, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন, এই অভিযোগ সত্য নয় বলে খুবই শালীন ভাষায় যতটুকু সম্মান দেওয়া যায় ততটুকু সম্মান প্রদর্শন করে ইলিয়াসের বিরুদ্ধে জামাত একটি স্টেটমেন্ট দিয়েছে, একটা বিবৃতি দিয়েছে। দ্বিতীয়বার ইলিয়াস ভাই আবারও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে একই অভিযোগ এনে আরো একটা অভিযোগ সংযোজন করেছেন, সেটা হচ্ছে নাইমুল ইসলাম খান তার বাসায় ছিলেন এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এরপর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা ভিডিও বার্তা জামাতের পেজ থেকে প্রকাশ করেছেন, সেখানেও তিনি যথেষ্ট শালীন ভাষায়, যথেষ্ট সম্মান প্রদর্শন পূর্বক তিনি ইলিয়াসের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন। এবং এই ভিডিওর নিচে, জামাতের বার্তার নিচে জামাতের নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা কেউই ইলিয়াস ভাইকে গালিগালাজ, ইলিয়াস ভাইকে আক্রমণ করে নাই। এটাই কিন্তু রাজনীতি। অন দি আদার হ্যান্ড, আমরা আজকে দেখলাম শামা উবায়েদের বিরুদ্ধে অভিযোগ করার কারণে ইলিয়াসের বিরুদ্ধে শামা উবায়েদের এলাকার নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে এবং সেখানে কিছু ভুল তথ্য উপস্থাপন করেছেন। ইলিয়াস হুসাইন, তারা বলেছেন ইলিয়াস আলী, সাংবাদিক ইলিয়াস হুসাইন, তার নাম ইলিয়াস আলী না। 1 নাম্বার ভুল। এমন একজন সাংবাদিক যিনি গত 1.5 যুগ বিএনপির জামাতের নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে জীবন বাজি রেখে কথা বলেছেন, যিনি 6 মাস আগেও বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিলেন, আজকে তিনি আওয়ামী লীগের দোসর। তো নামটা হলো ইলিয়াস হুসাইন, ইলিয়াস আলী না। 1। 2 হচ্ছে উনি যুক্তরাজ্যে থাকেন না, যুক্তরাষ্ট্রে থাকেন। বারবার বলছেন আপনারা যুক্তরাজ্য, বারবার বলছেন ইলিয়াস আলী। এই তথ্যগত 2টা ভুল করেছেন আপনারা। 3 নাম্বার, যে ইলিয়াস জামাতের বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিল, সেই ইলিয়াসকে আজকে বিএনপির নেতাকর্মীরা,
আওয়ামী লীগের দোসর বানিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তিনি শামা ওবায়দের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন। এটা রাজনীতি না, খুবই দুর্ভাগ্যজনক। আপনারাও, আমি বলছি না যে ইলিয়াস ভাই যে তথ্যটি বলেছেন সেই তথ্যটি সঠিক, আমি বলছি না। যদি আপনাদের চোখে তথ্যটি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা জামায়াতের মতো একটা স্টেটমেন্ট দিতেন, জামায়াতের মতো একটা প্রতিবাদ লিপি পত্রিকায় প্রকাশ করতেন, একটা বিবৃতি দিতেন, বা শামা ওবায়েদ নিজেই সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো শালীন ভাষায় ইলিয়াস ভাইকে সম্মান প্রদর্শন পূর্বক একটা বার্তা উপস্থাপন করতেন। সেটাই কি ভালো হতো না? আমি বুঝি না, বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপিকে নেতৃত্ব দিতে ব্যর্থ? বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপির নেতৃবৃন্দকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনারা ভাবছেন মানে তারেক রহমান কতটা অসহায়, তার আগে লাস্টের যে ভিডিও বার্তায় তিনি বলেছেন যে বিএনপির নেতৃবৃন্দ মনে করেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে। বিএনপি আদৌ ক্ষমতায় যাবে কিনা আমরা জানি না, কিন্তু আপনারা যা করছেন মনে হচ্ছে যেন আপনারা ক্ষমতা পেয়ে গেছেন। তাতে আমার কাছে মনে হলো যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা হলেও আসলে বিএনপির নেতৃবৃন্দকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। যিনি বিএনপির মুখপাত্র হিসাবে প্রায় এক যুগ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, জীবন বাজি রেখে কথা বলেছেন, আজও বিএনপির পক্ষেই কথা বলছেন, কিন্তু বিএনপির কিছু কিছু নেতার বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন। সব যে অসত্য তা তো বলবো না। এই যে বিএনপির যে সমস্ত নেতারা আপনার লুটপাটে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত, মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত, এগুলো তো সত্য। কই এই বিষয় নিয়ে তো আপনারা কেউ মিছিল করতে আসলেন না যে অমুক নেতাকে বহিষ্কার করা হোক, তমুক নেতাকে বহিষ্কার করা হোক, আমাদের দলের ক্ষতি করতেছে তারা। কই একবারও তো মিছিল বের করলেন না। আপনাদের একজন নেত্রী, ক্ষুদ্র একজন নেত্রী, তার বিরুদ্ধে কথা বলায় আপনারা ঝাড়ু মিছিল করেছেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি আপনাদের কাছে 6 মাস আগেও নায়ক ছিলেন। আমি বিএনপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা কি আসলেই ক্ষমতা পেয়ে গেছেন? তারেক রহমানের মতোই আমাকে আশ্চর্য হয়ে বলতে হয়, আসলেই কি আপনারা ক্ষমতা পেয়ে গেছেন? একটা বিষয় মনে রাখবেন, অনলাইন যোদ্ধা যারা এই সোশ্যাল মিডিয়ার যুগে, তাদেরকে শত্রু বানাইলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। দেখেন আসিফ নজরুল মনে করেছিলেন যে কিসের পিনাকি কিসের ইলিয়াস, উনার রাষ্ট্র ক্ষমতা উনার হাতে, উনি ওনাদেরকে কেয়ারই করেন নাই, উনি যাচ্ছে তাই মনে করে উনার মতো করে উনি রাষ্ট্র চালাচ্ছেন। কাকে নিয়োগ দেবেন সেটা উনার ব্যাপার, ক্ষমতা উনার হাতে, কি বলবেন সেটা উনার এখতিয়ার, এরকম ভাব কিছুদিন দেখিয়েছিলেন। কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে ইলিয়াসকে থামাতে উনি কত মানুষের দ্বারে দ্বারে গেছেন। উনি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ছেলে শামীম সাইদির দ্বারস্থ হয়েছেন, উনি শাহেদ আলমের দ্বারস্থ হয়েছেন, উনি আসিফ মাহমুদের দ্বারস্থ হয়েছেন, উনি গুলাম মওলা রনির দ্বারস্থ হয়েছেন, উনি ফাহাম আব্দুল সালামের দ্বারস্থ হয়েছেন, অনেকের দ্বারস্থ হয়েছেন যে ভাই আমার পক্ষে একটা স্ট্যাটাস লেখেন। কতটা অসহায় এই বিষয়টা বিএনপিকে মাথায় রাখতে হবে। আপনারা কোনো অনলাইন যোদ্ধাকে যদি শত্রু মনে করে তার সাথে যুদ্ধে নামেন, পস্তাবেন। আমি অন রেকর্ড বলে রাখছি, ইলিয়াসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, পিনাকির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, আমার বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা করেছেন। আমার কথা বাদ দেন, আমি অখ্যাত মানুষ, আমি জনপ্রিয় না, আমার কথা আপনাদের শোনারও দরকার নাই, গোনারও দরকার নাই আমাকে। কিন্তু ইলিয়াসকে পিনাকিকে গুনবেন না, কনককে গুনবেন না, মাসুমকে গুনবেন না, পস্তাবেন। তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবেন না। যুদ্ধ ঘোষণা করলে বিপদ কিন্তু খুবই সন্নিকটে, বলে রাখলাম। ক্ষমতা কিন্তু পান নাই এখনো, ক্ষমতায় কিন্তু এখনো যান নাই। ক্ষমতায় আদৌ যাবেন কিনা আপনারা জানেন না। পৃথিবী নিয়ন্ত্রণ করে একজন, বিএনপি পৃথিবী নিয়ন্ত্রণ করে না। হয়তো ভাববেন যে বাংলাদেশ আমরা নিয়ন্ত্রণ করি, না, বাংলাদেশে নিয়ন্ত্রণ করে একজন। কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতা থেকে যাবে, এটা নিয়ন্ত্রণ করেন একজন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু মুসলমান, এটা আপনার বিশ্বাস থাকতে হবে। যতই আপনি বিএনপি করেন, এটা আপনার সাংবিধানিক রাইট, এটা আপনার গণতান্ত্রিক রাইট, এটা আপনার মত প্রকাশের স্বাধীনতা, এ ব্যাপারে আমার কোনো সে নাই। কিন্তু এই বিশ্বাস আপনার রাখতে হবে কি অত কুল্লিল মুমিনিনা উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। রাষ্ট্র ক্ষমতা দেওয়ার মালিক তিনি, রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি। সুতরাং
আমি মনে করি যারা ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন, ইলিয়াসের কাছে ক্ষমা চান, ইলিয়াসের কাছে ক্ষমা চান। ইলিয়াসকে আপনাদের দরকার। বিএনপির ইলিয়াসের মতো সাহসী সাংবাদিক বা ইউটিউবারের দরকার আছে। এটা বিএনপি বুঝুক না বুঝুক আমি বুঝি। জামাত কিন্তু ঠিকই বুঝেছে যে ইলিয়াসকে হাতছাড়া করা যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শামাবাদ রিঙ্কু আপাকে ইন্ডিয়ার এজেন্ট বলছে ইলিয়াস ভাই, আপনারা এটা অনেকে জানেন। ফার্স্ট অফ অল আমি আমার পরিচয় দিই। আপনারা যারা আমাকে অনেকদিন ধরে দেখেন অনেকে হয়তো জানেন যে আমার গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুরে, আমি ফরিদপুরেরই সন্তান এবং শামাবাদ রিঙ্কু আপার বাসাও কিন্তু ফরিদপুরে। শামাবাদ রিঙ্কু আপার বাসা হচ্ছে ফরিদপুর 2 আসনে আর আমার বাসা হচ্ছে ফরিদপুর 1 আসনে। শামাবাদ রিঙ্কু আপা ফরিদপুর 2 আসনের প্রতিনিধিত্ব করেন এবং ফরিদপুর 1 আসনের যে প্রতিনিধিত্ব করেন আমার চাচা ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। যাই হোক, আমার রাজনৈতিক অভিভাবক খন্দকার নাসিরুল ইসলাম। আপনারা তো অনেকেই জানেন আমি বিএনপির একজন কর্মী, একসময় ছাত্রদল করছি, অনেকবার বলছি। যাই হোক, যেহেতু আমি ফরিদপুরের সন্তান সেই হিসাবে অনেকে আমাকে মেসেজ করছে ভিডিও দিয়ে যে ভাই এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলেন, যে আমাদের ফরিদপুরের শামাবাদ রিঙ্কু আপাকে নিয়ে এত বড় একটা অভিযোগ উঠাইছে সে নাকি ইন্ডিয়ার এজেন্ট এবং শেখ হাসিনার সাথে কথা হয়। ইলিয়াস ভাই যে কথাটা বলছে এটা কিন্তু ফেলে দেওয়ার মতো কথা না, আমি তার কথার সাথে একমত। আবার এই কথাটা আপনাকে বুঝতে হবে, শামাবাদ রিঙ্কু আপা হচ্ছে বিএনপি যে পররাষ্ট্র টিম আছে এই টিমের একজন সদস্য। আমি মনে করি পররাষ্ট্র টিমের সদস্য হিসাবে ইসরায়েল বাদে পৃথিবীর যে কোনো দেশের সাথে সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। শামাবাদ রিঙ্কু আপার এই সম্পর্ক থাকতেই পারে। এখন ইলিয়াস ভাই এটা ক্লিয়ার করে নাই যে এই পররাষ্ট্র টিমের মানে বিএনপির সিদ্ধান্তের বাইরে, মানে বিএনপিরও বাইরে কোনো সম্পর্ক আছে কিনা, এটা কিন্তু ইলিয়াস ভাই ক্লিয়ার করে নাই। যাই হোক, শুধু শামাবাদ রিঙ্কু আপা না, আমির খসরু সাহেব যারা আছে এই পররাষ্ট্র টিমে তাদের সবার সাথে সবার সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে প্রতিটা রাজনৈতিক দলে যারা পররাষ্ট্র টিমে কাজ করে তাদের সাথে সবার সম্পর্ক আছে। এই জামাত ইসলাম এর আপনার তাহের সাহেবকে নিয়ে যে অভিযোগ উঠাইছে, সে যদি পররাষ্ট্র টিমে কাজ করে থাকে তারও ইসরায়েল বাদে পৃথিবীর সব দেশের সাথে সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমি কারো ব্যক্তিগতভাবে কারো পক্ষে কথা বলতে আসি না, আমার যেটা মনে হয়েছে সঠিক আমি সেইটা বলতে আসছি, যেহেতু আপনারা আমাকে বলছেন যে কিছু বলতে। এখন ব্যাপারটা হয়েছে অন্য জায়গায়, এখানে বলছে শেখ হাসিনার সাথে কথা হয়। আর আমি যেই ব্যাপারটা আপনাদেরকে বলি, বাংলাদেশের জনগণের শত্রু হচ্ছে শেখ হাসিনা। বিকজ জুলাই আগস্টে যে ঘটনা ঘটাই গেছে, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না, বাংলাদেশের মানুষ শত্রু হিসাবে গণ্য করে, আপনারা জানেন। এবং সেই সাথে ইন্ডিয়াকেও শত্রু হিসাবে গণ্য করে। কেন? কারণ শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে ইন্ডিয়া এবং এই জুলাই আগস্টে যে ম্যাসাকার ঘটাইছে এটার জন্য কিন্তু হেল্প করছে ইন্ডিয়া শেখ হাসিনাকে নোংরাভাবে। এবং লাস্ট 15.5 বছরের হিসাব তো বাদ দিলাম, সেই হিসাবে বিএনপির সিদ্ধান্তের বাইরে শামাবাদ রিঙ্কু আপা যদি ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখে, তথ্য আদান প্রদান করে এবং শেখ হাসিনার সাথে কথা হয়, সেটা গুরুতর অপরাধ আমি মনে করি। এবং আমি একজন বিএনপির কর্মী হিসাবে আমি যেটা মনে করি, শামাবাদ রিঙ্কু আপা যদি এটা করে থাকে তদন্ত করা দরকার। যেহেতু ইলিয়াস ভাই ক্লিয়ার করে নাই যে দলের সিদ্ধান্তের বাইরে সম্পর্ক আছে কিনা, এটা ইলিয়াস ভাই ক্লিয়ার করে নাই। তা আমি আসলে কোনো কিছু সত্যতা যাচাই না করে প্রচার করতে চাই না, এই জন্য আমি কারো পক্ষ নিলাম না। শামাবাদ রিঙ্কু আপা ইন্ডিয়ার সাথে সম্পর্ক মেনটেন করে এবং শেখ হাসিনার সাথে সম্পর্ক মেনটেন করে যাচাই করা উচিত, তদন্ত করার পরেই আমরা প্রচার করি। দিন শেষে আমাদের বিএনপির ক্ষতি কিন্তু আমরা করতেছি, কারণ জনগণ কিন্তু ইন্ডিয়াকে পছন্দ করে না, শেখ হাসিনাকেও কিন্তু পছন্দ করে না। সেই হিসাবে যেহেতু ফরিদপুর 2 আসনে সে প্রতিনিধিত্ব করে এবং ফরিদপুরের একটা অংশ সে প্রতিনিধিত্ব করে, দিন শেষে বিএনপির ক্ষতি হবে। এজন্য আমার মনে হয় তদন্ত করার পরে যাচাই বাছাই করে প্রচার প্রচারণা করা উচিত। আর যদি এটা সত্য হয় তাহলে তারেক রহমান সাহেব তো বসে থাকবে না, কারণ সে তো অনেক গুরুত্বপূর্ণ একটা সেক্টর দেখাশোনা করে, পররাষ্ট্র সেক্টরটা, এবং সেই পররাষ্ট্র টিমের একজন সদস্য। তারেক রহমান সাহেব বসে থাকবে না, যদি সত্য হয় সকলের সামনে আসবে। তো সত্যতা যাচাই করে তো আমরা প্রচার প্রচারণা করি, এটাই আমাদের জন্য বেটার হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। শামাওবায়েদ বিএনপির সব তথ্য ভারতে পাচার করে, শামাওবায়েদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয়। বিএনপিকে বলে রাখলাম, আপনারাও সাবধান থাকবেন। সম্প্রতি বিএনপি নেত্রী শামা ওবায়েদকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ইলিয়াস হোসেন।
যেখানে তিনি দাবি করেন যে শামা ওবায়েদ একজন ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্রভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে। শামা ওবায়েদের ভক্ত এবং সমর্থকরা ইলিয়াস হোসেনের বিরুদ্ধে চরমভাবে আপত্তিকর ভাষায় আক্রমণ শুরু করেন। কথিত সাংবাদিক, অর্থের বিনিময়ে যিনি কাজ করেন, ইলিয়াস আলী, আপনারা নামটা পরিচিত। তারা সামাজিক মাধ্যমে ইলিয়াসের বিরুদ্ধে বিভিন্ন অশোভন মন্তব্য ছড়িয়ে রেখেছেন। এদিকে ইলিয়াস হোসেন সামাজিক মাধ্যমে শামা ওবায়েদের আপত্তিকর দুটি ছবি দিয়ে লিখেছেন, ফরিদপুরে দুদিন ধরে শামা ওবায়েদের ভক্তরা খুব লাফালাফি করছে, সেখান থেকে পাঠানো জনসভার ভিডিওটি দেখলাম, আমার বিরুদ্ধে চরম আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে, আমি নাকি টাকার বিনিময়ে শামা ওবায়েদকে এজেন্ট বলেছি, অথচ একই কথা আমি জামায়াতের একজন নেতার ব্যাপারেও বলেছি। যাই বলেছি আপনাদেরকে সতর্ক হতে বলেছি, এর বেশি কিছু না। আমি বিএনপি বা জামায়াতের শত্রু না, টাকা দিয়ে আমাকে কেনা যায় না। আমি যদি নাকি কোনো কথা বলি, কথা বিএনপি বা জামায়াতের ক্ষতি করার জন্য না। আর টাকার বিনিময়ে কিছু করলে শামার যে ভিডিও আমার কাছে আছে সেই জিনিস ছাড়লে জীবনে কোনোদিন মুখ দেখাতে পারবে না। সেই সাথে চিটাগাং এর বয়স্ক এক চাচা মিয়ার, যিনি বিএনপির শীর্ষ নেতা, সবাই চেনেন তাকে, এই নামটা বললাম না। চ্যালেঞ্জ করতে চাইলে জাতিকে লিংক দেওয়ার ব্যবস্থা করে দেবেন। বিএনপির সাথে নামটা যুক্ত, তাই কিছু বললাম না, কিন্তু র কানেকশন থাকলে কারো কোনো মাফ নেই, ভারত মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জানা যায় শামা ওবায়েদ বরিশাল অঞ্চলে বিএনপির কর্মকাণ্ডকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে জোরালো ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন জাতীয় এবং স্থানীয় ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। বিএনপির নারী নেতৃত্বের অন্যতম পরিচিত মুখ হলেন তিনি এবং জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত। তিনি আন্তর্জাতিক পরিসরে বিএনপির প্রতিনিধিত্ব করেছেন। তার বুদ্ধিদীপ্ত বক্তব্য এবং কৌশলী নেতৃত্ব তাকে তার সমর্থকদের কাছে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। যদিও শামা ওবায়েদ বিএনপির নেত্রী হিসেবে বেশ জনপ্রিয়, তবে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিতর্কিত অভিযোগ উঠেছে। বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষ তাকে নিয়ে নানান সময়ে নানান রকমের সমালোচনা করেছে। শামা ওবায়েদ বিএনপির একজন উদীয়মান এবং সাহসী নেত্রী, যিনি দল এবং দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেশি জোরালো হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, কি বলবো, খুবই খারাপ লাগলো। ঝাড়ু মিছিল না করে রাস্তা পরিষ্কার করলে কাজে আসতো। এই ঝাড়ু দিয়ে এই সমস্ত নেতাকর্মীদের পেটানো উচিত। ইলিয়াস ভাই আজ পর্যন্ত যত কথা বলেছে, যত সংবাদ প্রচার করেছে, আমার জানা মতে একটাও মিথ্যা নাই। তিনি তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলে, ফাও বিতর্ক কখনোই করে না তিনি। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান এই বিষয়টি নিয়ে। বেশি কথা আর বাড়াবো না, বেশি কিছু আর বলবো না, শুধুমাত্র এতটুকুই বলবো যে আজকে বর্তমান যে জিনিসটা দেখলাম, বিএনপির এই ঝাড়ু মিছিল, এটা খুবই খুবই খারাপ লাগলো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনারা কি বলতে চান। যারা সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে এই ঝাড়ু মিছিল করেছে, তাদের উদ্দেশ্যে আপনাদের কি ওপিনিয়ন থাকবে, কি বার্তা থাকবে, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।